তো বন্ধুরা, ইউক্রেন আর গাজার পর গোটা বিশ্ব আরও একটা বড় যুদ্ধের কবলে পড়তে চলেছে, যার প্রথম হামলা গতকাল শুরু হয়ে গেছে। এই রিপোর্টটা দেখুন। গতকাল ইরান সমর্থিত আতঙ্কবাদী গোষ্ঠী হিজবুল্লাহর তরফ থেকে আচমকায় ইসরায়েলের ওপর ভয়ানক মিসাইল অ্যাটাক চালিয়েছে। যদিও এই হামলায় ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ওদের এয়ার ডিফেন্স খুবই সফলভাবে এই সমস্ত হামলা ঠেকিয়ে দিয়েছে। কিন্তু মুশকিল হলো, এটা সবে শুরু। অ্যাকচুয়াল লড়াই হবে ইরানের ভেতর, এবং বলতে পারেন যে এটা একটা পুরোপুরি প্রি প্ল্যান্ড অ্যাটাক, যার আন্ডারে যেভাবে গাজাতে এই সমস্ত হামাসকে খতম করা হয়েছে, ঠিক একইভাবে এবারে ইরানের ভেতর ওদের যে নিউক্লিয়ার ফেসিলিটি তৈরি হয়েছে তাকে এই যুদ্ধে শেষ করা হবে। আর স্বাভাবিকভাবে এই পুরো লড়াইয়ে আরব দেশগুলো কিন্তু ইনডাইরেক্টলি ইসরায়েলকেই সাপোর্ট দেবে। আর ঠিক এই কারণেই ভারত সরকার তো তড়িঘড়ি এখানে অ্যাডভাইজারি জারি করে দিয়েছে যে কোনো ভারতীয় যেন ইরান অথবা ইসরায়েল কোনো দেশেই ভিজিট না করে। আর যারা অলরেডি এই দুই দেশে রয়েছে তারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাম্বাসির সাথে যোগাযোগ করুন। আর এটা আমি এমনি এমনি বলছি না, আপনারা যারা রাশিয়ার ইউক্রেন যুদ্ধের আগে থেকে আমাদের চ্যানেলকে ফলো করছেন তারা হয়তো অলরেডি জানবেন যে আমি তখন থেকে বহুবার এটা বলেছি যে মোট 5টা যুদ্ধের প্ল্যান রেডি করা হয়েছে, যার আন্ডারে প্রথমে রাশিয়া ইউক্রেন, তারপর ইসরায়েল গাজা, এরপর ইরান, আর তারপর ভারত পাকিস্তান এবং চীন তাইওয়ানের লড়াই হবে। ইউক্রেন আর গাজার খেলা তো শেষ, এবার টার্গেট করা হয়েছে ইরানকে, যার আন্ডারে ফ্রান্সের মিডিয়ার এই রিপোর্টটা দেখুন। অলরেডি আমেরিকার তরফ থেকে তাদের ফোর্সকে পুনরায় মিডল ইস্টে পাঠাতে শুরু করে দিয়েছে ইসরায়েলকে সাহায্য করতে। আমেরিকার তরফ থেকে তো ওয়ার্নিং দিয়েই দিয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ইরান ইসরায়েলের ওপর অ্যাটাক শুরু করতে পারে। আর শুধু তাই নয়, বিবিসির এই রিপোর্ট দেখুন, যেখানে জো বাইডেনের স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে হয় এখন, তা না হলে পরেও অ্যাটাক হবে। অর্থাৎ এর থেকে ক্লিয়ার যে পুরো একটা যুদ্ধের পরিবেশ তৈরি করা হচ্ছে। আর আমার ধারণায় ইরান এত সহজে ডিরেক্টলি ইসরায়েলের ওপর হামলা করবে না, কারণ ওরাও জানে যে অ্যাকচুয়াল গেম এটাই, ইরানকে পুশ করা হচ্ছে ইসরায়েল অ্যাটাকের জন্য। আর একবার যদি ইরান ডিরেক্টলি অ্যাটাক চালায় ইসরায়েলের ওপর, তারপর এটাকে কাজে লাগিয়ে ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি তাকে টার্গেট করা হবে, আর সম্পূর্ণভাবে ইরানকে ডিনিউক্লিয়ারাইজ করা হবে। এই কারণেই ইরান কি করছে, নিজে হামলা না করে নিজেদের প্রক্সিকে ব্যবহার করছে। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই, ইচ্ছাকৃতভাবে এই সমস্ত যুদ্ধ লাগিয়ে ফায়দা কার হবে? এতে তো গ্লোবাল ইকোনমি আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বন্ধুরা, এই পুরো গেমটাকে খুব ভালোভাবে বুঝো। এই যে গ্লোবাল ডিপ স্টেট রয়েছে, যারা অ্যাকচুয়ালি বিশ্বের 90% ওয়েলথ বা সম্পত্তির মালিক, যার মধ্যে আপনি বড় বড় হাতিয়ার মেকিং কোম্পানি, ফাইন্যান্সিয়াল সংস্থা এবং বড় বড় কোম্পানিকে পাবেন, যাদের নামও হয়তো নর্মালি সামনে আসে না। এরা কি করছে, গত 400 বছর ধরে বংশ পরম্পরায় গোটা বিশ্ব থেকে লুট করে গেছে। এরাই আগে ব্রিটিশ সাম্রাজ্য চালাতো, আর তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ক্ষমতা হারাতে এরাই আমেরিকায় চলে আসে। এখন এরা যে এত ট্রিলিয়ন ডলারের ইনকাম জেনারেট করে, এগুলো কোথা থেকে আসছে? তো এদের যে সোর্স হলো সেটা হলো সিঙ্গেল কান্ট্রির রিজার্ভ কারেন্সি, যার আন্ডারে আগে ব্রিটিশ পাউন্ড ছিল আর এখন ডলার। এর দ্বারা এরা গোটা বিশ্বের যে ফাইন্যান্স তাকে কন্ট্রোল করতো। আর এই ডলারকে চালানোর জন্য এবং নিজেদের পকেট ভরতে ওরা 2 বাকেট থিওরির ওপর কাজ করত, যেখানে ভারত থেকে শুরু করে মিডল ইস্ট, আফ্রিকা, চীন, মোটামুটি সব জায়গায় প্রত্যেক দেশকে তার প্রতিবেশী দেশের সাথে লড়তে বাধ্য করত। এবং যখনই দুই দেশের মধ্যে যুদ্ধ হবে, ওরা হাতিয়ার কিনবে, দেশ লোন নেবে, এবং তার সাথেই ওই দেশের ইকোনমি কোল্যাপস করলে IMF-এর মাধ্যমে ওই কোম্পানিগুলো ওই দেশের ভেতরে ঢুকে পড়বে এবং ওদের যে পুরো মার্কেট সেটাকে ক্যাপচার করে নিত। আর এরা কতটা চালাক দেখুন, এই সমস্ত যুদ্ধ লাগানোর জন্যই বহু বছর আগে থেকে ওরা ফিউচারের প্ল্যানিং করে রেখেছে এবং বিশ্বের একাধিক জায়গায় এরা ফ্রন্ট খুলে রেখেছে। যেমন ধরুন, ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু, চীনের জন্য তাইওয়ান, রাশিয়ার জন্য ইউক্রেন আর ইউরোপ, মুসলিমদের জন্য প্যালেস্তাইন। কিন্তু মুশকিল হলো, এত বছর এই সমস্ত কিছু ঠিকঠাক চলছিল এবং এই সমস্ত যুদ্ধ লড়ে এরা বিলিয়ন্স এবং ট্রিলিয়ন্স অফ ডলার ইনকাম জেনারেট করেছে। কিন্তু মুশকিল হলো, এই ডিপ স্টেট গোটা বিশ্বে যুদ্ধ চালানোর জন্য আমেরিকান ডলারকে কাজে লাগাতো। এখানে আমেরিকান ডলারের অ্যাকচুয়াল কোনো ভ্যালু ছিল না। ওরা যেহেতু গ্লোবাল ইকোনমিকে কন্ট্রোল করছিল এবং ডলার ছাড়া অন্য কোনো দেশ তেল কিনতে পারতো না, তাই ইচ্ছে মতন ডলারকে ছাপিয়ে গেছে। আর গোটা বিশ্বে যুদ্ধ লড়িয়ে সেই টাকা ঘুরপথে এই ডিপ স্টেটের কোম্পানিগুলোর পকেটে গেছে। ফলে এর চক্করে আমেরিকার মাথায় আজকের দিনে 34 ট্রিলিয়নের বেশি ঋণ তৈরি হয়েছে এবং প্রত্যেক 100 দিনে
এখন এই ঋণ 1 ট্রিলিয়ন করে বাড়ছে। এবারে আপনারাই কল্পনা করুন যে এত পরিমাণে ঋণ কোনোদিনই শোধ করা সম্ভব নয়, কারণ এটা পুরোটাই ফেক কারেন্সি। অন্যদিকে এরই মাঝে ভারত, চায়না, রাশিয়া আর আরব দেশগুলো একজোট হয়ে আমেরিকা এবং ডিপ স্টেটের যে ডমিনেন্স তার থেকে বেরিয়ে আসছে। ফলে ওরা কি করছে, একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করছে, যাকে আপনি বলতে পারেন যে মাল্টিপোলার ওয়ার্ল্ড। ফলে ওদের যে আনলিমিটেড প্রিন্টিং মেশিন ছিল ডলারের, সেটা তো শেষ, আর তার সাথেই আমেরিকার ডিপ স্টেটের এত বছরের কলোনিয়ালিজমও শেষ। আর ঠিক এই কারণেই এখন ধীরে ধীরে এই সমস্ত ডিপ স্টেট কোম্পানিগুলো আমেরিকা ছেড়ে ভারতের মতন দেশ আর বাকি কিছু ছোট ছোট এশিয়ার দেশে শিফট করছে। কিন্তু এই নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে হলে এখানে দুটো কাজ করতে হবে। এক হলো এই ডলারকে চালানোর জন্য ওরা যত পকেট তৈরি করেছিল, সেখানে বারবার যুদ্ধ লাগানো হতো, এখন এই পকেটগুলিকে বন্ধ করতে হবে যাতে স্টেবিলিটি আসে। আর দুই, এই যুদ্ধগুলো লাগানোর জন্য এবং বিভিন্ন দেশকে ডিস্টেবল করার জন্য ওরা ইসলামিক র্যাডিক্যালাইজেশনকে গড়ে তুলেছিল, আর সেটাও বন্ধ করতে হবে। আর ঠিক এই কারণেই সৌদি আর বাকি আরব দেশ নিজেদের সমস্ত ইসলামিক নিয়ম পাল্টাচ্ছে, এবং ওরা আগে যে টাকা বাকি দেশে ফান্ডিং দিত এই জাতীয় ইসলামিক র্যাডিক্যালাইজেশনকে প্রমোট করার জন্য, এখন এই সেম দেশ ওই টাকা দিচ্ছে র্যাডিক্যালাইজেশনকে খতম করার জন্য। মানে একদম উল্টো গেম চলছে। অন্যদিকে ডিপ স্টেট পুনরায় সমস্ত ট্রিগার পয়েন্টে যুদ্ধ লাগিয়ে পার্মানেন্ট সলিউশনে আনছে। যেমন ধরুন, রাশিয়ার ইউক্রেনের মধ্যে সমস্যা এখানেই মিটে যাবে, রাশিয়া তার প্রয়োজন মতন এরিয়া ক্যাপচার করে নেবে, আর ইউক্রেনের অস্তিত্ব প্রায় শেষ। ইসলামিক জেহাদের কিন্তু 2 থেকে 3টে কেন্দ্র ছিল, প্যালেস্তাইন, কাশ্মীর আর ইরান। আর এই 3টে কেন্দ্র মিলেই গোটা বিশ্বে র্যাডিক্যালাইজেশন ছড়াতো। 7ই অক্টোবর হামলার পর ইসরায়েল যেভাবে গাজাকে ক্লিন করছে, তাতে এর চ্যাপ্টার তো শেষ। আর খেয়াল করুন, ইরান একমাত্র মুসলিম দেশ যারা অ্যাকচুয়ালি এটাকে ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু সৌদি বা বাকি আরব মুসলিম দেশগুলো এদেরকে কিন্তু সাহায্য করেন। এরপর ওরা ইরানকে টার্গেট করছে, এবং যেভাবেই হোক ইরানের সাথে ইসরায়েলের লড়াই হবে, যেখানে মেন টার্গেট হবে ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি সেটাকে ডেস্ট্রয় করা। কারণ একবার ইরানের হাতে নিউক্লিয়ার হাতিয়ার চলে আসার অর্থাৎ হলো এই সমস্ত র্যাডিক্যালাইজেশনের হাতে নিউক্লিয়ার হাতিয়ার চলে আসা। এরপর নেক্সট টার্গেট হলো ভারত আর পাকিস্তানের সমস্যা। আমি গ্যারান্টি যে ভারতের ইলেকশন শেষ হলেই ডেফিনেটলি কাশ্মীরের লড়াই বাঁধবে। আর ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন, আমাদের প্রধানমন্ত্রী হালে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা এই মুহূর্তে চীনের সাথে সম্পর্ক নর্মাল করব, আর চায়নাও সেম ধরনের কথাই বলছে। অন্যদিকে আমাদের রক্ষামন্ত্রী সহ বাকিরা পিওকে ফেরানোর কথা বলছে, আর ওই একই সময়ে চায়না আবার তাইওয়ানের দিকে ফোকাস করছে। অর্থাৎ ভারতের ফোকাস হলো পিওকে আর চায়নার ফোকাস হলো তাইওয়ান। আর খুব সম্ভবত এই ইলেকশনের পরেই ভারত যদি পিওকে ক্যাপচার করে, একই টাইমে চীন ওদিকে তাইওয়ানকে ক্যাপচার করবে। আর দুটো ক্ষেত্রেই ভারত বা চীন কেউ একে অন্যের দিকে তাকাবেও না, কারণ এই দুটো ক্ষেত্রেই দুজন দুজনের বাধা হবে না। ফলে ওভারঅল তৈরি থাকুন, আগামী 2-3 বছরই এভাবেই একের পর এক যুদ্ধ চলতেই থাকবে, যেটা জরুরি, কারণ নতুন গ্লোবাল অর্ডার তৈরি করতেই হবে। এখন দেখা যাক যে ইরানে কিভাবে হামলা শুরু হয়। আগে ইরান অ্যাটাক করবে, নাকি ইসরায়েলের তরফ থেকে তার আগেই ইরানের ওপর স্ট্রাইক চালায়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।